বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আমাদের সাথে আরও আছেন শওকত আলী, কেন্দ্রীয় সদস্য জাতীয় নাগরিক কমিটি, এবং আল হাসিব প্রিন্স শান্ত, প্রতিনিধি জাতীয় বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু ছোট করে তুলে ধরব। প্রথমে যে বিষয়টি আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই তা হচ্ছে যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে তারা একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এরপর যে তথ্যটি তা হচ্ছে পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এটি বাংলাদেশের সময় বুধবার ডিএমপি তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই তথ্য জানায় এবং ওই পোস্টে বলা হয় যে ভোর 4:37 এয়ারপোর্ট এপিবিএন এর ডিউটি অফিসারের নম্বরে হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে বোমা হামলার হুমকির বার্তা আসে। ওই বার্তায় দাবি করা হয় রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG536 উড়োজাহাজে উচ্চমাত্রার 34 কেজি বিস্ফোরক রয়েছে। ওই বার্তা পাওয়া মাত্রই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ক্যানাইন ইউনিট যৌথ বাহিনীর সঙ্গে অভিযানে যোগ দেয়। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে সেটিতে তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায়নি। এরপর আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম এলাকায় গাছে ঝুলে থাকা লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবু সালে, বয়স 45। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম এ তথ্য জানিয়েছেন। ঘটনাটি যেটি হয়েছে যে বাংলাদেশ স্থানীয় সময় বুধবার সকাল 9টার দিকে জিমনেশিয়াম এলাকার মেহগুনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান পথচারীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করেন। সকাল 9:30টার দিকে শাহবাগ থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ডিসি মাসুদ আলম বলেছেন ওই ব্যক্তির সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে, পাশাপাশি তার আঙুলের ছাপ নিয়ে এনআইডি সার্ভারের সঙ্গে মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। এবং স্বজনরা বলছেন ওই ব্যক্তির যে আবু সালে ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন, তার মৃত্যু কিভাবে হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এরপর যে তথ্যটি আমি একটু তুলে ধরবো তা হচ্ছে বাংলা মোটরে বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে 2 গ্রুপের মারামারিতে নারী সহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং এই ঘটনায় আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। এটি বুধবার জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে জুলাই আন্দোলনে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির সহসমন্বয়ক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজা তিনি সেখানে বলেছেন যে গতকালকে সমন্বয়কদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো আমাদের উপর হামলা করা হয়। তাদের মধ্যে ছাত্রলীগের প্রেতাত্মা ভর করেছে। তারা তাদের বাইরে কোনো ভিন্ন মত নিতে পারছেন না। আওয়ামী লীগের জায়গায় তারা তাদের রিপ্লেস করতে চায় কিনা সেটা তাদের পরিষ্কার করতে হবে। মনে রাখতে হবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম কারো বাপের না। যদি সেটা মনে করেন তাহলে বুঝতে হবে আপনারাও টিকতে পারবেন না। এবং তিনি আরও বলেছেন যে জুলাই আন্দোলনের পেছনে দাঁড়িয়ে জুলাই আন্দোলনের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমাদেরকে ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদের ট্যাগ লাগানো হচ্ছে। এবং এ সময় ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি অর্ণব হোসেন বলেছেন আমরা প্রধান উপদেষ্টার কাছে এর বিচার চাইব না, আমরা থানায় গিয়ে মামলা করব, পরে যদি থানা মামলা না নেয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ঘটনায় আহত মাসুদুর রহমান বলেছেন গতকাল তারা আমাকে রিকশা থেকে নামিয়ে আমার দাড়িতে আঘাত করেছে এবং আমাকে জঙ্গি বলে অভিহিত করেছে। এবং সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরতে চাই, সেটি হচ্ছে যে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। বুধবার ফাউন্ডেশন বরাবর এক চিঠিতে এই উদ্বেগ প্রকাশ করেন তারা। সংগঠনটি জানায় মাসের পর মাস অপেক্ষা করেও কোনো আর্থিক সহায়তা পাননি অনেক আবেদনকারী। এই বিলম্ব আহত ও শহীদ পরিবারের জন্য হয়রানি এবং অনিশ্চয়তা সৃষ্টি করেছে বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। ফাউন্ডেশনের হেল্পলাইনে বা অফিসে এসে সরাসরি যোগাযোগের সময় অশোভন ও অবজ্ঞাপূর্ণ আচরণের অভিযোগও তোলা হয়।
উদ্বুদ্ধ পরিস্থিতিতে সমন্বয় ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে। এবং এদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব আমাদের আলোচকদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। প্রথমে একটু হাসিব প্রিন্স শান্ত, আপনার কাছে আসতে চাই যে এই বিষয়টি জানার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে, কেন্দ্রীয় কার্যালয়ে আসলে কি হয়েছিল, আপনার বক্তব্য কি, আপনি সেখানে ছিলেন কিনা, এই বিষয়ে আপনি কি জানেন? এখানে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটাকে ক্লিয়ার করা উচিত। অনেক মিডিয়াতে দেখলাম তারা বলতেছে যে পদ পদবি নিয়ে যুক্তদের মাঝে মারামারি বা মানে ঝামেলা সৃষ্টি জি হয়েছে। শান্ত, আপনি আরেকটু সেটা না। জোরে বললে আমাদের দর্শক ভালো মতো শুনতে পাবেন। জি। আচ্ছা, তো এখানে কিছু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে আমাদের এই ঝামেলা নিয়ে। সেই ঝামেলাটা হলো যে তারা অনেক গ্রুপ মিডিয়া বলছে যে আসলে তারা যাচাই না করে বলতেছে যে এখানে পদ পদবি নিয়ে দুই কমিটির মাঝখানে মারামারি হয়েছে বা অন্তর্বর্তীকালীন কুন্দল। হ্যাঁ, কিন্তু যদিও যমুনা টিভির এটা দেখেন তাহলে এটা খুব ভালোভাবে ধারণা পাওয়া যায়। আসলে এটা কোনো অন্তর্বর্তীকালীন বা দুই কমিটির ভিতরে কোনো মারামারি থেকে এটা উৎপত্তি হয়নি। এটা হয়েছে এক দল আছে যারা ছাত্রলীগের উপস্থিত ছিল, তারা, তাদের নাম কিভাবে আমি জানি না, আমাদের কেন্দ্রীয় অনেক সমন্বয়কের নাকের ডগা দিয়ে তারা কিভাবে বা কিভাবে সমন্বয় হয়েছে। এবং তারা আবার অনেকে আছে যারা নতুন ভাবে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। তো এইসব কিছু, এই যে অসঙ্গতি, আমাদের জুলাই আন্দোলনের স্পিরিট, জুলাই আন্দোলন থেকে যখন হয়েছে বৈষম্য যাতে দূর হয়, হ্যাঁ, সেসব কথা বলার জন্যই একটা উত্তেজনা সৃষ্টি হয়। এই যে আমাদের যারা ছিল তারা সমন্বয় কেন্দ্রের সম্বন্ধে প্রশ্ন করে যে হতাহতদের মানে আহতদের সঠিকভাবে কোনো কিছু জানা হচ্ছে না। হ্যাঁ, তারপরে কেন চাঁদাবাজি হচ্ছে, কেন আপনারা কর্মসংস্থান যারা আপনার কর্মসূচি আমাদের কাছে খোলাখুলি বলছেন না, এসব বলার কারণে একটা উত্তেজনা সৃষ্টি হয়। সেই উত্তেজনার কারণে একটা গন্ডগোল লাগে। গন্ডগোলে ওই যারা আহ, সুযোগ নিতে চায় সন্ত্রাসী, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং সেটার জন্য সেই ঘটনাকে নিন্দনীয় প্রস্তুত করার জন্য এবং তার বিচার চাওয়ার জন্য আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা প্রতিনিধি ছিল সে আবার এখানে এই কেন্দ্রীয় কার্যালয়ে আসে আর বিচার চাইতে। এবং আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে বলা হয় যে আপনারা 2টার সময় উপস্থিত থাকবেন, আমরা এটা দেখবো। তো তারা মানে সর্বমতে কথা শুনে তারা আসে, এখানে আসে, বসে, তারা শান্তিপূর্ণ ভাবে একটা মানববন্ধনের তৈরি করে। কিন্তু এর মাঝখানে আহ আহ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক আসা, যে এখানে বিষয়টাকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। এবং পরবর্তীতে রিফাত খুরশিদের উপস্থিতি এই এই আমাদের যারা ছিল তাদেরকে চার্জ করা হয়, বিভিন্ন ট্যাগ দেওয়া হয় এবং তাদেরকে রুমের ভিতর ঢুকিয়ে শাটার মেরে, মানে এরকম, এটা ছাত্রলীগের আমলে দেখতাম যে এভাবে কারোর প্রতি নির্যাতন করা হয়। সেটা আবার দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমার সামনে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা ছিল, প্রাইভেটের ছিল, মাদ্রাসার ছিল, তাদেরকে যেভাবে মারা হয়েছে, মানে কুকুরকে এভাবে মারে না, এটা এভাবে এর একটা সংস্কার মনা যারা স্টুডেন্ট, আমরা যারা আন্দোলন করছি সংস্কার করার জন্য, দেশ সংস্কার করার জন্য, তাদের আচরণ এরকম হতে পারে না। এবং যারা এই এই জামরাতে যারা এই আমাদের জুলাই প্রতিরোধ বাহিনীর উপর হামলা করেছিল, তারাই আবার সেই এই কেন্দ্রীয় কার্যালয়ে এসে আঘাত করেছে। তো এর জন্য আমরা এরপরে তাদেরকে আমরা কোন রকমে নিয়ে মেডিকেলে ভর্তি করাই। মেডিকেল পরে সবকিছু আমরা জানেন, করেছি আমরা। তারপরে আবার আমরা ঘুরে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় কার্যালয়ে আমরা আসি, সেখানে আসে দেখি তারা তালা মেরে চলে গেছে। তারপরে আবার তারা আমাদের সাথে বসতে চায়। হ্যাঁ, আরিফ সোহেল ভাই আসার কথা ছিল, হ্যাঁ, কিন্তু 11টা পর্যন্ত আমাদের পক্ষ থেকে করায়, কিন্তু আরিফ সোহেল ভাই আসে না এবং পাঠায় হলো জাহিদকে আর তরিকুল নামের একটি। আমরা তাদের সাথে বসি না, আমরা অনুষ্ঠানকে চলে আসি। এবং আজকে আমরা আবার প্রেসিডেন্ট করেছি একটা দিকে। এবং যারা অসুস্থ ছিল, যারা আহত হয়েছে, তারা আহ এই তাদেরকে নিয়ে একটু আগে আমি এখনো বাসায় যেতে পারিনি, আমি এখন বাইরে জি দাঁড়ায় প্রিন্স কথা শান্ত, আপনি বলছি। এখন কোথায় আছেন? আমি এখন রমনা মডেল থানার এইদিকে আছি, মহানিয়ন্ত্রক কার্যালয়ের সামনে কি কি বিষয়, আপনি কি অফিসে। থানায় কোনো কাজে গিয়েছেন? থানায় গেছি এখন। আমরা তো চেষ্টা করলাম, আমরা আসলে সাংগঠনিক ভাবে চেষ্টা আমরা চেয়েছিলাম যে মিউচুয়ালি হোক। কারণ আহ আমরা তো যাই হোক তাদেরকে তো, তারা এখন দায়িত্ব আছে, তারা তো তার সে দায়িত্ব ঠিক মতো পালন করলো না। এটা তো এখন আমার মনে হচ্ছে যে একটা কিছু গুটি সংখ্যক কয়েকজন লোকের একটা সংগঠন হয়ে গেছে। এটা আমাদের সংগঠন আর নাই, আমরা এখন ক্লেম করতে পারি না এটা আমাদের সংগঠন।
এখন আমরা কার কাছে যাব? সে কারণে আমরা আসলে তিনবারের প্রচেষ্টা করে সাথে কথা বলতে ব্যর্থ, কথা তারা আমার সাথে কথা বলতে চায় নাই, বলার সুযোগ করে দেয় নাই। পরে আমরা লাস্ট সম্বল হিসেবে আমরা থানা বেছে নিয়েছি। থানায় এসে আমার যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইদের তারা মেরেছে, সেটা তাদের জন্য আমি নির্বিচার আমি থানা চেয়েছি এবং দেখি থানা কি করে, তারপরে আমি পরবর্তী পদক্ষেপ নেব। আমরা সকলে মিলে জি প্রিন্স শান্ত, আমি একটি প্রশ্ন রাখি আপনার কাছে। আমরা দেখেছি যে একটি অভিযোগ উঠেছে, সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে যখন মারামারি হচ্ছিল তখন সেখানে উপস্থিত সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয় এবং আলাদা রুমে ডেকে নিয়ে ক্যামেরায় যে ফুটেজ ছিল সেগুলো ডিলিট করানো হয়। এই ব্যাপারটি সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা এটা মানে এগুলা আসলে কেন হলো, কিভাবে হলো, এগুলো তো পুরো ছাত্রলীগের কলঙ্ক। হ্যাঁ, এই যে মোবাইলের আমার আমার সামনে আমার ছোট ভাই মোবাইল নিয়ে, হ্যাঁ, আমার জাতীয় বিশ্ববিদ্যালয় ছেলে মোবাইল নিয়ে সে বলে ডিলেট কর। আমি চাই ওইখানে যে সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ প্রকাশিত হোক, মানুষ দেখুক যে কিভাবে একটা টর্চার সেল হয়েছিল, কিভাবে কুত্তার মতো আমার জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা ছেলেদের কিভাবে পিটানো হয়েছে, এটা মানুষ দেখুক। জি হাসিব প্রিন্স শান্ত, আপনাকে ধন্যবাদ। আমি আবারও নিশ্চয়ই আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই শওকত আলী আপনার কাছে। যেখানে ঘটনাটি ঘটেছে, যেই ভবনে, একই ভবনে আপনাদের জাতীয় নাগরিক কমিটিরও অফিস, আমি যতটা জানি, এই বিষয়ে আপনারা আসলে কি জানেন অথবা এই পুরো ঘটনাটি আপনারা কিভাবে দেখছেন? শওকত আলী। দেখেন, নাগরিক কমিটির অফিস হচ্ছে রূপায়ণ টাওয়ারের 15 তলায়, একই বিল্ডিং এর দোতলায় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিস। কিন্তু আমরা যখন ঘটনাগুলো ঘটে সেটার আমরা জেনেছি আসলে গণমাধ্যমের মাধ্যমে এবং ইসের মাধ্যমে, ফেসবুক পোস্টের মাধ্যমে। এবং আমরা যখন জানতে পারি আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি এবং আমরা কিন্তু দুই পক্ষের কথাই শোনার চেষ্টা করেছিলাম, এটা পাল্টাপাল্টি বক্তব্য। তো আমরা চাই যে এটার একটা মানে সুষ্ঠু তদন্ত হোক। আমরা আসলে মানে বিষয়টা এমনিতে উদ্বেগজনক এবং দুঃখজনক একই সাথে। যেহেতু আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই এত বড় একটা জুলাই বিপ্লবের একটা প্ল্যাটফর্ম, তো সেই প্ল্যাটফর্মের অনেকে অনেকভাবে যুক্ত হয়েছে আমাদের সাথে। আমরা সেই প্ল্যাটফর্মটাকে আমরাও ধারণ করি বা আমরাও তাদেরকে আমাদের সহযোদ্ধা মনে করি। তো আমরা মানে এই বিষয়গুলো আসলে আমাদের জন্য একটু কষ্টদায়ক আর কি। আমরা চাই ব্যাপারটা একটা সুষ্ঠু সমাধান হোক এবং এটার যথাযথ তদন্ত হোক। জি শওকত আলী, আমি এই জায়গায় একটু আসি আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে, তা হচ্ছে যে এই যে সম্প্রতি পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের কিছুটা বিরোধের ঘটনা ঘটেছে, যেটা আমরা দেখতে পেরেছি, বিভিন্ন গণমাধ্যমে এসেছে বাংলাদেশের এবং আলোচনা হয়েছে এটি নিয়ে। দুই পক্ষের মধ্যে নাকি হাতাহাতি পর্যায় পর্যন্ত গড়িয়েছিল। আবার চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সহ কয়েকজনকে অবরুদ্ধ করার মতো ঘটনা ঘটেছে, সেটা একটি ভিন্ন ঘটনা। এখন এই যে ঘটনার কারণে দুই সংগঠনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা আপনাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের? কারণ আপনারা বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে একসাথে যাচ্ছেন, আপনারা বিভিন্ন দাবি দেওয়ার জন্য অথবা বিভিন্ন বিষয় নিয়ে মুভ করছেন। এই যে ঘটনাগুলো হচ্ছে, এতে কি জাতীয় নাগরিক কমিটির সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের একরকমের দূরত্ব তৈরি হচ্ছে, নাকি কোনো দূরত্ব তৈরি হয়েছে বলেই আসলে আপনাদের মধ্যেও এই ধরনের ঘটনা ঘটছে? আপনি কি বলবেন শওকত আলী? আসলে বিষয়টা কোনোটাই না। এইটা যেটা হয়েছে যেগুলো সেগুলো একবারে আপনি বলতে পারেন বিচ্ছিন্ন ঘটনা। এলাকার যেই এলাকায় ঘটনাগুলো ঘটেছে, যেমন ধরেন আপনি পিরোজপুরে, সেখানে যারা বৈষম্য বিরোধীর সাথে যুক্ত হয়েছে বা নাগরিক কমিটির সাথে যুক্ত হয়েছে, তো আমাদের আসলে এই সংগঠনগুলো তো আসলে খুবই নতুন এবং এগুলো তো আসলে এখনো সাংগঠনিক কাঠামো সেগুলো পুরোপুরি গোছানো না। তো এই কারণে কয়েকটা জায়গায় ওই স্থানীয় এলাকার প্রভাবের কারণে হয়তো দু একটা ঘটনা ঘটছে। কিন্তু কেন্দ্রীয় ভাবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা একটা প্রোগ্রাম করলাম একই সাথে এবং আমাদের মধ্যে সেই দূরত্ব বা তেমন কিছু তৈরি হয়নি এখন পর্যন্ত সাংগঠনিক ভাবে। আমরা কেন্দ্রীয় ভাবে আমরা মোটামুটি আমরা বলা যায় আমরা একই সাথে এখনো আমরা আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে আমরা মার্চ করছি। তো যেই ঘটনাগুলো আমরা দেখছি সেগুলো মোটামুটি বিচ্ছিন্ন ঘটনা, কেন্দ্রীয় ভাবে আসলে এমন কোনো সমস্যা এখনো হয়নি আমাদের মধ্যে। জি শওকত আলী, অর্থাৎ আপনি যেটা বলছেন কেন্দ্রীয় ভাবে আপনাদের সবকিছু ঠিকই আছে, কিন্তু বিভিন্ন এলাকা ভেদে অথবা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় সেই জায়গাগুলোতে একটু হয়তো বা সমস্যা হচ্ছে অথবা গুছিয়ে উঠতে পারেননি আপনারা। জি আপনাকে ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসি। এই পুরো বিষয়টি নিয়ে যেগুলো নিয়ে আলোচনা করছিলাম আপনি নিশ্চয়ই শুনছিলেন, এই ঘটনাটির ব্যাপারে আপনি কি বলবেন, আপনার পর্যবেক্ষণ কি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচকদেরকে শুভেচ্ছা।
আমরা যাদেরকে নিয়ে কথা বলছি তাদের পরিচয়টা কি, তারা কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ থেকে 5 মাস আগে এই দেশে যে একটা সফল গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন, জাতিকে একটা জগদ্দল পাথর থেকে মুক্ত করার জন্য যারা সব থেকে বেশি জীবনের ঝুঁকি নিয়েছেন, আবার যদি এই গণ অভ্যুত্থান ব্যর্থ হতো, সবার আগে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো, যারা তাদের ক্যাম্পাসে ফিরতে পারতেন না, তাদের গত কয়েকদিন ধরে লাগাতার যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলো নিয়ে আমরা কথা বলছি। বাংলাদেশের পত্রপত্রিকা যদি দেখেন, ঠিক এই অনুষ্ঠানটিতে আসার একটু আগে, 1-1.5 ঘন্টা আগে খবর এসেছে ময়মনসিংহে ভারতীয়, চীনি এবং জিরা সহ 2 জন সমন্বয়ককে যৌথ বাহিনী গ্রেপ্তার করছে। 2 জন সমন্বয়ক। তো এর আগে ডিআইজি অফিসে তারা গিয়ে মাস্তানি করছে। অর্থাৎ ছাত্রলীগের যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি, আমি এখন দেখতে পাচ্ছি 5 মাস পরে আমাদের চোখে যারা হিরো ছিল, যাদের ডাকে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, অকাতরে শিক্ষার্থীরা, সাধারণ মানুষ বুক পেতে দিয়েছে, তাদেরকে নিয়ে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও আলোচনা হচ্ছে, সংঘাত। এই জায়গাটা কেন? আমরা একটা ক্যান্সারের রোগীকে সুস্থ করার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে চিকিৎসকের কাছে, সেই চিকিৎসক তার অস্ত্রোপচার করতে গিয়ে এমন অবস্থা করে ফেললেন যে এখন রোগীটাকে বাঁচানোই কঠিন হয়ে গেছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে, তাদের এই যে নানা রকমের অন্যায় অনাচারের মধ্যে জড়িয়ে পড়া নিয়ে কথা বলতে গিয়ে আমরা কিন্তু ছাত্রলীগের উদাহরণটা দিই। কেন ছাত্রলীগের উদাহরণ দিই? আমরা বারবার বলি ছাত্রলীগের মতন আচরণ করে। আরে ভাই, এর মধ্যে তো নেতৃত্বের অনেকেই তো ছাত্রলীগ করেছে। আপনি ছাত্রলীগের কালচারটা তো তাদের মধ্যে আছে। আন্দোলনের শুরুতে জুলাই মাসে এসে যারা ছাত্রলীগ থেকে সাধারণ ছাত্র হয়ে গেল, এদের অনেকেই ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত হয়েছে না? প্রধানমন্ত্রীর সাথে, শেখ হাসিনার সাথে দেখা করে ফেসবুকে তো পোস্ট দিয়েছে, জীবন আমার ধন্য হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ঝাঁঝালো বক্তৃতা সার্জিস আলম করেছে না? সেই কালচারটা তাদের মধ্যে নেই। আপনারা এখন যে কথাগুলো বলছেন ছাত্রলীগের মতো আচরণ করছে, এদের অনেকেই তো ছাত্রলীগ ছিল। সময়ের পরিবর্তনে, কৌশলের কারণে, পরিস্থিতির কারণে তারা ছাত্রলীগ থেকে এখানে এসেছে। কিন্তু এই গণ অভ্যুত্থানে এই নেতৃত্ব যদি ব্যর্থ হতো, একসময় তারা ছাত্রলীগের ছিল বলে তাদেরকে সরকার বা আওয়ামী লীগ, ছাত্রলীগ ক্ষমা করতো না। আজকে যে শরীফুজ্জামান শরীফ, জি আমি দুঃখিত, একটু থামাই আপনাকে, আমাকে একটু বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে আপনার সাথে আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে 3 জন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। শরীফুজ্জামান শরীফ, আমি আপনার কাছে আসবো, বিরতির আগে যে আলোচনা করছিলাম ওই প্রসঙ্গে আসবো। তার আগে আমি একটু শওকত আলীর কাছে যেতে চাই একটা প্রশ্ন নিয়ে। একটু শওকত আলী, যেটি দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির আপনাদের যে মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এটি বুধবারেরই ঘটনা, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এবং একই দিনে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে আচরণ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আপনারা জাতীয় নাগরিক কমিটি চিঠি দিয়েছেন। এটি কি কোনো কাকতালীয় ঘটনা, একই দিনে এই বিষয়টি হওয়া? এতদিন আপনারা কেন উদ্বেগ জানাননি, অথবা 5 দিন পরে কেন জানালেন না? এই বিষয়টি আসলে কি বিষয়টা? বিষয়টি কাকতালীয় আমি কেন বলি, সার্জিস আলম কিন্তু পদত্যাগ করেছিলেন 7 জানুয়ারি, এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আজকে সকালে প্রেস রিলিজ দেওয়া হয়, এবং কাকতালীয় ভাবে আজকে সার্জিস এটা তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানান যে তিনি 7 জানুয়ারি থেকেই দায়িত্বে নেই। তার মানে ঘটনাটা কিন্তু আগেই ঘটেছে, অর্থাৎ তার পদত্যাগের ঘটনাটা কিন্তু আগে। আবার আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এইটা নিয়ে একটা অবজারভেশন ছিল গত কয়েকদিন ধরেই, যে অবজারভেশনের ফলাফল হিসেবে কিন্তু আজকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়।
তো আমি বলবো যে আসলে এই ঘটনাটা আসলে কাকতালীয়, এবং আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা জুলাই ভিত্তিক ফাউন্ডেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করছিলাম, এবং আমরা যে পয়েন্ট প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে পেরেছি, সেই প্রবলেম গুলো নিয়ে আমরা নাগরিক জুলাই ফাউন্ডেশনকে আমরা চিঠি দিয়েছি, এবং আমরা সময় চেয়েছি যদি জুলাই ফাউন্ডেশন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে আহত এবং নিহতদের যে ব্যাপারগুলো নিয়ে, এটা সবচেয়ে সেন্সিটিভ আন্দোলনের পরে। তা আমরা চাই এটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, এবং সেই জায়গা থেকে আমরা যদি তাদেরকে কোনো সহযোগিতা করতে পারি সেটার জন্য আমরা তাদের সাথে আলোচনা করতে চেয়েছি, এবং আমাদের অবদানটা তাদের কাছে তুলে ধরেছি। জি তো শওকত আলী, আমি বলবো আসলে ঘটনাটা কাকতালীয়। জি। জি আমি ঠিক এই জায়গাটা আপনার কাছে আরেকটি প্রশ্ন একটু রাখতে চাই। আপনারা যে চিঠিটি দিয়েছেন সেখানে চিঠির 3 নম্বর যে পয়েন্টটি আছে সেই জায়গায় অনেক আহত ব্যক্তি জানিয়েছেন তারা MIS ভেরিফিকেশন তালিকায় নেই, যার ফলে তাদের সহায়তা পাওয়ার যোগ্যতা নিয়ে বিভ্রান্তি, দীর্ঘসূত্রতা এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই বৈষম্য কি কারণে ঘটছে এবং কিভাবে এগুলো সমাধান করা যাবে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাই। আপনারা ব্যাখ্যা চেয়েছেন। আমি এখানে যে প্রশ্নটা রাখতে চাই, যারা আন্দোলন করলেন বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্যের পতন ঘটানোর জন্য যারা আন্দোলন করলেন, তাদের চিকিৎসা নিয়ে বৈষম্য হচ্ছে আপনারা বলতে চাচ্ছেন শওকত আলী? এই বিষয়টা হচ্ছে দেখেন, আহত এবং নিহত যারা হয়েছে আমাদের এই আন্দোলনে, সব কিন্তু ঢাকাতে হয়নি, আমাদের সারা দেশেই নানা জায়গায় নানা রকম ঘটনা ঘটেছে। এখন তালিকাগুলো আমরা কিভাবে করা হয়েছিল আমরা যতটুকু জানতে পেরেছি, এগুলো কিন্তু হয়েছিল স্থানীয় যে ঘটনাগুলো সেগুলো কি ইউনিয়নের মাধ্যমে অথবা সিভিল সার্জনের কাছে এসেছিল, সেখানে ব্রিটিশের কাছে আসছে, তাদের অ্যাপ্রুভালের মাধ্যমে সেটা এসেছে জুলাই ফাউন্ডেশনে। একটা দীর্ঘসূত্রিতা, একটা আমলাতান্ত্রিক জটিলতা। আপনি জানেন আমরা এই কারণে আমরা সংস্কারের কথা বলি, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর যে আমলাতান্ত্রিক জটিলতা, এগুলোর কারণে দেখা যায় কি দীর্ঘসূত্রিতার কারণে কেউ কেউ বাদ করছেন। আবার ভেরিফিকেশনের প্রসেসটাও আসলে আমরা সব জায়গায় একরকম দেখি নাই। আমরা দেখলাম যে এই ভেরিফিকেশনের কারণেও কিছু ঝামেলা হচ্ছে। যেমন আমি নিজে একটা দুটা প্রবলেম ফেস করেছি, আমি নারায়ণগঞ্জ থেকে কাজ করি। তো নারায়ণগঞ্জে আমি দেখেছি যে এরকম অনেকে আহত হয় নাই, অথবা সে অন্য একটা কজে আহত হয়েছিল বা অন্য ঘটনা ঘটেছিল, কিন্তু সেইটা সে এখানে চলে আসার জন্য চেষ্টা করেছে। তো সুতরাং আমরা এই জন্য আমরা চেষ্টা করেছি এটার জন্য ভেরিফিকেশনটা হোক ঠিকভাবে, যারা সত্যিকারের আন্দোলনে অংশগ্রহণ করেছিল, আহত হয়েছিল, তারা এই জন্য চিকিৎসাটা পায়। তো এই জায়গা থেকে দেখা গেছে যে ভেরিফিকেশন করতে গিয়ে তথ্যের মিস্টেক থাকার কারণে অথবা অনেকের প্রসেস না জানার ফলে, এটা একটা দুঃখজনক ব্যাপার যে অনেকে আসলে ভেরিফিকেশনটা করা জরুরি ছিল, তো কিন্তু এই দীর্ঘসূত্রতা এবং প্রসেস না জানা থাকার ফলে অনেকেই এটা করতে পারে নাই। আমরা চেষ্টা করেছি যেখানে যেটা জেনেছি সেটাকে আমরা সমাধান করতে, কিন্তু আসলে সবগুলো পারি নাই। এটা হচ্ছে একটা আমাদের কালেকটিভ ব্যর্থতা বলবো আমরা, আমরা সহ সবাই যারা আছি, যারা আমাদের প্রত্যেকের গায়ে আছে তাদের প্রতি। তো সেই জায়গা থেকে আর কি আমি বলবো একটা কালেকটিভ ব্যর্থতা, এবং সেক্ষেত্রে আমরা চাই এই ব্যাপারগুলো আরো সমাধান করার জন্য আমাদের যদি কোনো কিছু করার থাকে, আরেকটু যদি কোথাও যদি আমাদের সহযোগিতা করার জায়গা থাকে, সেই জায়গাটা আমরা রাখতে চাই। এবং আমরা চাই না যে বৈষম্যটা হোক, আমরা সবাই কেউ চাই না আসলে। তো সেখান থেকে আর কি আমাদের শওকত আলী, আপনাকে ধন্যবাদ। জি আমি আবারও আসবোই নিশ্চয়ই আপনার কাছে সময় পেলে। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসি, একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে। আপনি যেটা বলছিলেন সেখান থেকে আপনি বলতে পারেন, আমি একটু যোগ করি। সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতর গাছে লাশ ঝুলছে। সবশেষ এমন ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর যে গাছে লাশ ঝুলছে অথবা কোথাও, আপনি এটি কবে দেখেছিলেন? আন্দোলনের সময় সেটা ভিন্ন কথা, আমি স্বাভাবিক সময়ের কথা বলছি। শরীফুজ্জামান শরীফ। প্রথমত হচ্ছে যে এই যে বিষয়টা, যে কোনো মৃত্যুই দুঃখজনক, তবে বাঙালির মধ্যে একটা প্রবণতা আছে যে কোনো ঘটনা ঘটলেই সেটাকে অনেক সময় সন্দেহ পোষণ করা। ইতিমধ্যেই খবর বেরিয়েছে যে এই ভদ্রলোক মাদকাসক্ত, গত পরশুদিন মায়ের কাছে গিয়েছিলেন এবং তিনি বিভিন্ন সময় বাড়িতে গিয়ে বলতেন যে আমি মাদক ছেড়ে দিব, আমাদেরকে আর্থিক সহায়তা করার জন্য। একটু আগে খবর এসেছে তার ছোট ভাই লাশ আইডেন্টিফাই করেছে, তাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এটি একটা আত্মহত্যা, এবং তিনি এক ধরনের কি বলা যায় হতাশায় ভুগছিলেন এবং আত্মহত্যা করেছেন। আমার ধারণা এটুকু। বিশ্ববিদ্যালয় এলাকাটা একটা বিস্তৃত এলাকা, এরকমের ঘটনা আমি জানি এর আগে বহুবার ঘটে। অনেকেই ভবঘুরে টাইপের লোকজন বা আত্মহত্যা প্রবণ যাদের আছে তারা এই যে সমস্ত জায়গাতে, আমি সেই কারণে এই আলোচনাটা এই পার্টটা এখানে শেষ করতে চাই। জি ইতিমধ্যেই তার পরিবারের সাথে যোগাযোগ হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত হোক। তবে এই পর্যন্ত ধারণা করা হচ্ছে যে তিনি হতাশার জায়গা থেকে আত্মহত্যা করেছেন। তদন্তে বেরিয়ে আসবে তার আসলে কি হয়েছিল।
তবে আমরা ঘটনার তদন্তটা চাই। আমি আসতে চাই যে এর আগে যে অংশটার সাথে আমরা ছিলাম, এই যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনটা যেমনি ভাবে ইতিহাস সৃষ্টি করেছে, আবার একইভাবে স্বল্প সময়ের মধ্যে এরা যে এভাবে বিপদগামী হয়ে যাবে, এরা যে জাতির যে প্রত্যাশাটা যেটা ছিল সেখান থেকে তারা বিপথে চলে যাবে, এটা আমাদের জন্য খুবই কষ্টের। আমি আপনাকে বললাম প্রতিদিন তাদের সম্পর্কে নানা রকমের অভিযোগ আসছে, আমাদের কাছে তো কতগুলো খোঁজ খবর আসে। আমরা হঠাৎ করে এদের বিলাসী জীবন, হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়াচ্ছেন, কেউ দামি গাড়ি ব্যবহার করছেন, এবং সবসময় একটা টেনশন ক্রিয়েট করে রাখার প্রবণতা এদের মধ্যে আছে দেখা যাচ্ছে। আপনি কয়েকদিন আগে একজন সমন্বয়ক হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলেন, বলা হলো তাকে গুম করা হয়েছে। আজকে রাজশাহীতে মানববন্ধন হয়েছে প্রেম ঘটিত একটা ব্যাপারে, দুই পক্ষের সংঘর্ষে সেখানে একজন সমন্বয়কের মেসের রুমের মধ্যে কেউ একজন আশ্রয় নিয়েছে এবং সেটি ধরে দুই পক্ষের মারামারিতে ভুলক্রমে তার উপরে আক্রমণ হয়েছে। তারা এটি নিয়ে মানববন্ধন করছে, ছাত্রলীগের আশ্রিতরা নাকি এই কাজগুলো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা রাজনীতি করেছি, এবং একেবারে এরশাদের পতনের সময়টা থেকে আমরা এই ঘটনাগুলোর সাথে, এই রাজনীতির উত্তাল টালমাটাল অবস্থার সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। রাতের বেলায় ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, আপনাকে রাত 2টোর সময় কেন হলে হলে মিছিল করতে হবে? আমি দেখতে পাচ্ছি একটা সবসময় একটা টেনশন ক্রিয়েট করে রাখার একটা প্রবণতা। গত 5 মাসে আমাদের সব থেকে ব্যর্থতা কি জানেন? এই শিক্ষার্থীদেরকে ক্লাসে পাঠাতে না পারা। এবং আপনার মনে রাখতে হবে, এই আন্দোলনের বাইরে যারা আছেন, অনেক শিক্ষার্থী আছেন যারা পড়াশোনা করার জন্য এই ক্যাম্পাসে আসে। এই যে অভিযোগটা শুনলাম, জঙ্গি বলে অফিসের ভেতরে পেটানো হচ্ছে, এই জঙ্গি বলে আজ থেকে 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে অসংখ্য নিরীহ মানুষকে জেলে নেওয়া হয়েছে না? তো আপনার পরিবর্তনটা কি হলো? মাইন্ড সেট আপের কি কোনো পরিবর্তন হলো? আমি আপনার কাছে পরিষ্কার করে এখন বলি, এরা বিপথে চলে গেছে। কারণ আমি আমাদের যতটুকু খবর পাই, একদিকে নানা রকমের অন্যায়ের সাথে, নানা রকমের আপত্তিকর কাজের সাথে তারা জড়িয়ে পড়েছে। তাদের যে বিলাসী জীবন, এটি নিয়ে কেউ কি কখনো প্রশ্ন করে? এরা যে ধরনের গাড়ি ব্যবহার করে, এবং আপনি প্রত্যেকদিন, কয়েকদিন আগে আপনাদের মনে আছে, হঠাৎ করে তারা যেখানেই যাচ্ছে তাদের গাড়িতে কেউ আক্রমণ করছে, গাড়িতে ধাক্কা দিচ্ছে, তাদেরকে হত্যার চেষ্টা করছে, এটি নিয়ে একটা টেনশন। অর্থাৎ প্রতিনিয়ত সরকারকে গত 5 মাস এরা যেভাবে চাপের মধ্যে রেখেছে, আমি শুরুতেই বলেছিলাম, এর আগের যে টকশোগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম সচিবালয় একটা সরকার, রাজু ভাস্কর্য একটা সরকার। এই উপস্থিতিটা আমরা বলেছিলাম যে এখান থেকে যেহেতু অভ্যুত্থান শেষ হয়ে গেছে, 90-এর আন্দোলনের সময় অভ্যুত্থানে আমরা কর্মী ছিলাম, ছাত্র নেতারা রাজনীতিবিদদের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে তারা চলে গেছেন। প্রতিদিন এক একটা ইস্যুতে, আজকে হাইকোর্ট ঘেরাও করো, কালকে বঙ্গভবন ঘেরাও করো, এই প্রবণতা তাদের মধ্যে ছিল না, তারা ক্লাসে ফিরে গিয়েছিল। আজকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে এই আন্দোলন যেখানে চলে গেছে, এটি এখন আর সার্বজনীন প্ল্যাটফর্ম না। এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের যে নেতৃত্ব বা কর্মীরা এসেছিল তারা ফিরে গেছে, আর এর বাইরে একটা অংশ আছে। সুতরাং বাংলাদেশের সমস্ত তরুণদের রিপ্রেজেন্ট করছে এরা এখন, এটি আমি মোটেই বিশ্বাস করি না এবং মনে করি না। আমি শেষ করব এই জায়গাটায়, গতকালকে হাসপাতাল থেকে আহতদের কয়েকজন একটা টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছে, এবং তারা অভিযোগ করেছেন যে কয়েকদিন আগে হসপিটাল থেকে কিছু সিলেক্টিভ লোককে, আহতকে হাসপাতালের বাইরে নিয়ে তাদেরকে বিমানে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে খেলা দেখার জন্য, এবং 2 কোটি টাকা খরচ হয়েছে। 2 কোটি টাকা খরচ হয়েছে এই কাজে। এবং আহতরা বলছে যে এই কাজটি আপনারা না করলেও পারতেন, এবং তারা যুব উপদেষ্টাকে অভিযুক্ত করছে যে আমরা টেলিভিশনে খেলা দেখা অভ্যস্ত, আপনি কেন কয়েকজন সিলেক্টিভকে এইভাবে বৈষম্য তৈরি করে আপনি ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে গেলেন,
দীপ্ত টেলিভিশনে 12 মিনিটের একটা অনুষ্ঠানে এই কথাগুলো তারা বলেছে। অর্থাৎ সেই যে বৈষম্য, সেই বৈষম্য আছে। সেই যে মানুষকে পছন্দ না হলে, মতের অমিল হলে জঙ্গি বলে আক্রমণ করা, সেটি আছে। আজকে প্রেস ক্লাবে যে সংবাদ সম্মেলনটা দেখলাম, এটি তো আমরা দেখতে চাইনি। আমরা সেই যে রক্তাক্ত অবস্থা, এই আন্দোলনের সহযোদ্ধা যে তারা, তাদের যারা, তার মাথায় কেন 20টা সেলাই পড়বে এদের আঘাতে? আমি আমার জায়গা থেকে বলতে চাই, এদেরকে নিয়ন্ত্রণ করা, এদেরকে সুপথে রাখার যে চেষ্টাটা উচিত ছিল, সেটা করা হয়নি। একাধিক জায়গা থেকে তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করা হয়েছে। কখনো কখনো এমন এমন ইস্যুর মধ্যে তাদেরকে যুক্ত করা হয়েছে যেগুলো তাদের কোনো প্রয়োজন ছিল না। রাষ্ট্র, রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্রের পরিবর্তন, এই জায়গাগুলোতে তাদের প্রতিনিধিত্ব সরকারে আছে। তাদের প্রতিনিয়ত কেন শহীদ মিনার অথবা রাজু ভাস্কর্য থেকে প্যারালাল আর একটা সরকার পরিচালনা করতে হবে? আমি শেষ করব এই জায়গায়। জাতীয় নাগরিক কমিটি তারা একটা চিঠি দিয়েছে, যে আমি চিঠিটি পড়েছি, যে অভিযোগগুলো করেছে এই অভিযোগগুলো গুরুতর। এই যে শহীদ এবং আহতদের চিকিৎসা নিয়ে রাষ্ট্র যে অর্থ বরাদ্দ করেছে, এই অর্থ সার্জিস আলম অথবা হাসনাত আব্দুল্লাহর পরিবার, পিতার অর্থ না, তার বাবার কাছ থেকে এই টাকাটা আনা হয়নি, বা এখানে যারা আছে তাদের কারো পরিবার থেকে এই টাকাটা আনা হয়নি। এই টাকা রাষ্ট্রের টাকা। সেই অর্থটা ইতিমধ্যে অভিযোগ উঠেছে। আমি একটু আগে দেখলাম অফিসের সামনে অনেকে এসে বিক্ষোভ করছেন, আজকেও দেখলাম। জি, শরীফুজ্জামান শরীফ, তারা মনে করছে অর্থ বিতরণে দুর্নীতি হচ্ছে, এবং যে অভিযোগটা যে আহত এবং শহীদ পরিবারের থেকে যে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, তাদের সাথে দুর্ব্যবহার করছে এই সমন্বয়করা। আপনারা এতদিন পরে কেন এই বিষয়টা মানুষের সামনে আনলেন? এই ঘটনাটা এতদিন ধরে চলছে, কেন এদেরকে নিয়ন্ত্রণের জন্য, এদেরকে থামানোর উদ্যোগ নেওয়া হয়নি? আমি মনে করি আমাদের সামগ্রিক ব্যর্থতার যে ঘটনাগুলো ঘটছে, আজকে আহতরা, শহীদরা, তারা সহযোগিতা পাচ্ছে না। রাষ্ট্রের অর্থ এদের জন্য বরাদ্দ করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি সেই অর্থ নিয়ে ইতিমধ্যেই 9/6 যে অভিযোগ এসেছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, অবিলম্বে এর তদন্ত হওয়া দরকার। কারণ এই টাকাটা ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের টাকা না, এই টাকাটা আসিফ নজরুলের কনসালটেন্সির পয়সা না, এই টাকাটা কোনো ব্যক্তির টাকা না। এই টাকা বরাদ্দ হয়েছে শহীদদের জন্য, আহতদের চিকিৎসার জন্য। সেই টাকা যদি সমন্বয়করা বিলাসী জীবনযাপন শরীফুজ্জামান শরীফ, ইচ্ছে মতন খরচ করে, এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত। জি, আমি নিশ্চয়ই সময় পেলে আবারও আসবো আপনার কাছে। আমি একটু যাই হাসিব প্রিন্স শান্ত আপনার কাছে, যেমনটা শরীফুজ্জামান শরীফ বলছিলেন, আমি যদি একটু প্রশ্ন করি আপনার কাছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে প্ল্যাটফর্মটার সাথে আপনারা যুক্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে কি আসলেই বৈষম্য বাড়ছে? আপনি এমনটা বলছিলেন, আপনি যদি একটু বলতেন যে আসলেই কি বৈষম্য বাড়ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই টোটাল প্ল্যাটফর্মটার মধ্যে? কি ধরনের বৈষম্য হচ্ছে যদি হয়ে থাকে? আচ্ছা, এখানে আমি যেমন শহীদ সাহেব যে কথাটা বললেন, সে কথাটা কিছু জায়গায় আমি ডিসএগ্রি করি, সেই জিনিসটাকে পরিষ্কার করে নিই। যেমন ওরা আমাদের জঙ্গি ট্যাগ দেয় নাই, হ্যাঁ, এটা এটা বাড়াবাড়ি, ওরা আমাদের বিভিন্ন দলের ট্যাগ দিয়েছে। এবং দ্বিতীয়ত হলো বৈষম্য বিরোধীর সময় এরকম না। আপনি গুটি কয়েকের, হাতে গোনা কয়েকজন এটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম তাকে জিম্মি করে আমাদের আবেগটা নিয়ে খেলতেছে। কিন্তু কারা এরা? এরকম না। প্রিন্স শান্ত তারা কারা যারা এরকম করছে? জি, গুটি কয়েকজনের জন্য আপনি এরা বলতে পারেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যন্ত এলাকায় যারা আছে, তারা এখনো সেই স্পিরিটটা ধারণ করে, তারা এখনো দেশের সংস্কারের জন্য কাজ করে যেতেছে। এবং গুটি কয়েকজন, আমি মনে করি যে এটা খারাপ বলতে এটা কোনো বিষয়, গুটি কয়েকজন এই জিনিসটাকে তাদের নিজেদের সংগঠন হিসেবে চালিয়ে নিতে চায়। আমরা তার বিরুদ্ধে আছি, এবং আমরা এখন থেকে আমরা যেটা নিচ্ছি যে আমরা 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 সত্যিকারের বৈষম্যের বিরুদ্ধে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে দেশে স্বাধীন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশে সংস্কার চায়। এবং আমি মনে করি সবাই আমাদের 80% এটা চায়। কিন্তু গুটি কয়েকজন, আপনারা যে কন্ট্রোলের বিষয়টা বললেন, যে ছাত্রদের কন্ট্রোল করবেন, হ্যাঁ, ছাত্ররা কেন পড়ালেখা ফিরে গেল না? এতদিন পড়ালেখা তো ছিল, পড়ালেখা ছিল, এখন তো পড়ালেখার সময় না, এখন দেশ সংস্কারের সময়।
আপনারা যে কিছু কিছু মাইনরিটি আছে ছাত্রদের কন্ট্রোল করতে চান, ছাত্রদের বিভিন্ন এরা তো আসলে আগে টাকা পয়সা ছাত্র নেয়, এরা আসলে ক্ষমতা দেখে না, হুট করে টাকা আর ক্ষমতা দেখে অনেকের হয়তো পদভ্রষ্ট হয়ে গেছে। তো এর কারণে কিন্তু শুধু ছাত্রদের উপর দায়িত্ব নিলে চলবে না, এটা আপনারা যারা প্রবীণ আছেন তাদেরও দায় নিতে হবে। এবং গুটি কয়েকদের জন্য আপনারা সবাই কিন্তু শুরু করবেন না। এবং আমি এই বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন আমাদের সহজে তাদের উপরে আমি আস্থা রাখি, কিন্তু আমি চাই আমাদের এখান থেকে বৈষম্য দূর হোক এবং আমরা সেই জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু শওকত আলী আপনার কাছে আসি একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে। একটি জিনিস আসলে আমি যেটি দেখলাম যে জাতীয় নাগরিক কমিটি বেশ কয়েকটি সেল গঠন করেছে এবং সেখানে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি সেল গঠন করা হয়েছে এবং একটি এনজিও সেল গঠন করা হয়েছে। শওকত আলী, মানে এই সেলটি সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন, এনজিও সেলটি আসলে কি কার্যক্রম করবে? আসলে আমি আমি একটা সেলে আছি, জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটা কেন্দ্রীয় সদস্যই বিভিন্ন বিভিন্ন কোনো না কোনো সেলের সাথে যুক্ত। আমি শিক্ষক গবেষণা সেলের সাথে আছি। আর এনজিও সেলের কার্যক্রম সম্বন্ধে আমরা শুনতে পাচ্ছি, এবং আপনি দেখবেন আমাদের গ্রামগঞ্জে, বিশেষ করে গ্রাম এলাকা বা আমাদের প্রত্যন্ত জায়গায় যেগুলো আছে, সেখানে একটা বিশাল অংশের মানুষ এনজিওর সাথে কানেক্টেড বা নানাভাবে তারা যুক্ত। তা আমরা এই মানুষগুলোর প্রবলেম গুলো শুনতে চাই, বুঝতে চাই, এবং এটা যে আমাদের দেশে এক্সিস্ট করে এটা তাহলে কিভাবে পরিচালিত হবে, বা এই মানুষ যারা এর সাথে কানেক্টেড, সেই মানুষগুলো, প্রত্যন্ত মানুষগুলো যারা এর সাথে কানেক্টেড আছে, তো তাদের তারা এটার সাথে উপকৃত হচ্ছে বা হচ্ছে না, এইটাও তো আসলে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের বিষয়, মানুষের বিষয়। তো সেই জায়গা থেকে এই সেলগুলো গঠন করা হয়েছে, যারা এই মানুষদের বিষয়গুলো নিয়ে তারা দেখবে, কথা বলবে, তাদের কাছ থেকে যাবে, খোঁজ খবর নিবে, এবং এইটা যেখানে এটা দিয়ে যদি কোনো যদি সহযোগিতা করা হয় তাদেরকে, সেই উদ্দেশ্য থেকে এটা গঠন করা হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে আমরা যে আলোচনা করলাম, পুরো বিষয়টি তো আছেই, আমি একটু তুলে ধরি। সেটি হচ্ছে যে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী 2 দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। নিঃসন্দেহে সময়ের সাথে তরুণ প্রজন্ম তারাই এগিয়ে আসবে এবং তারা ভালো করবে, এটাই প্রত্যাশা। কিন্তু আমি আসলে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, এই যে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক যে সংগঠনগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরো বিভিন্ন সংগঠন আমরা হতে দেখছি, এই তাদের মধ্যে অভ্যন্তরীণ যে ধরনের টানাপোড়েন আমরা দেখতে পাচ্ছি, যে নানা রকমের অভিযোগ, তারপরে মারামারি হচ্ছে, এই যে বিষয়গুলো হচ্ছে, এই তরুণরাই কি আসলে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবেন, নাকি কোন তরুণদের কথা আসলে বলছেন, অথবা আপনি প্রত্যাশা করছেন কোন তরুণরা দিবে আসলে নতুন বাংলাদেশের নেতৃত্ব? শরীফুজ্জামান শরীফ। ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে, গুটি কয়েক শিক্ষার্থী সমাজে এবং এই প্ল্যাটফর্মের মধ্যে নানা রকমের সমস্যা তৈরি করে তাকে বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে। রেসপন্সিবিলিটি তাদের যারা এদেরকে নিয়ন্ত্রণ করছে না। কোনো জায়গায় A to Z সবাই অশান্তি তৈরি করে না, বিতর্ক তৈরি করে না। রেসপন্সিবল জায়গায় যারা থাকেন তাদের দায়িত্ব হয় এগুলোকে নিয়ন্ত্রণ করা। একটা জায়গায় সবাই মারামারিতে অংশগ্রহণ করে না, 2-4 জন দুষ্টু লোক থাকে, খারাপ লোক থাকে, তারা সমাজে যখন অস্থিরতা তৈরি করে তখন তাদেরকে ধরতে হয়, এটি হচ্ছে নিয়ম। সুতরাং আপনি যদি মনে করেন যে আমরা 15,000 লোক আছি, আমরা 15,000 তো আসলে মারামারিতে জড়াইনি, সুতরাং এই কাজটি ন্যায়, এই কাজটি যৌক্তিক। এক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি দেশ গঠন করবেন, অবশ্যই আপনার শিক্ষার্থীর একটা বেসিক কাজ আছে। সেই বেসিক কাজটা হচ্ছে আপনার পড়াশোনা করা। আপনি স্বৈরাচারের পতন ঘটানোর পর যেমনি ভাবে আপনি পড়েন, টেবিলে ফেরত যান কি না যান সেটি আপনার ব্যাপার, কিন্তু সচিবালয়ের 14 তলায় উঠে যখন 200-250 শিক্ষার্থী ইন্টারমিডিয়েট পরীক্ষাটা বাতিল করিয়ে নিতে সক্ষম হয়, নিশ্চয়ই তার সমালোচনাটা হবে। এবং আপনি যদি মনে করেন যে এটি রাষ্ট্র গঠনের একটা কাজ, আপনি খুব ভুল পথে আছেন। ঠিক আছে? জি, এটি রাষ্ট্র গঠনের কাজ, রাষ্ট্র সংস্কারের কাজ, এই ধারণা যদি আপনার মধ্যে থাকে, আপনি খুব ভুল পথে আছেন। জি, শরীফুজ্জামান শরীফ। তরুণরা যে নেতৃত্ব দেবে,
সারা পৃথিবীতে আসলে তরুণরাই নেতৃত্ব। আমরাও এখানে চাই তরুণরা নেতৃত্ব দিক, তবে সেই তরুণকে অবশ্যই যেমনি ভাবে সমাজের বাস্তব জায়গাগুলোকে অনুধাবন করতে হবে, নিজেকে গড়েও তুলতে হবে। আমাদের এখানে সেই তারুণ্য আমাদের দরকার, যে তারুণ্য যুগের চাহিদা চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতিকে এগিয়ে দিতে পারে। আমাদের সেই যে সম্ভাবনাগুলো যখন তৈরি হয়, তখন কোনো না কোনো ভাবে চোরাবালিতে আমরা আটকে যাই, ষড়যন্ত্রে আটকে যাই, অথবা এই তারুণ্যকে নানা অ্যাঙ্গেল থেকে তার কতগুলো পলিটিক্যাল ডাইভারশন তৈরি করে তাদেরকে শরীফুজ্জামান বিপথে নিয়ে শরীফ। যাওয়া হয়। আমি এখানেও সেই প্রবণতাটা দেখতে পাচ্ছি। চ্যালেঞ্জের জায়গাটা ওইটা, এবং উপদেষ্টা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে এটি আমারও আকাঙ্ক্ষা। জি, শরীফুজ্জামান শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ। শওকত আলী এবং আল হাসিব প্রিন্স শান্ত, আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।